এর সম্মানিত পরিচালক এবং আজকের এই অনুষ্ঠানের এবং রাত্রের দিনী জলসার সম্মানিত সভাপতি অনুজ প্রতিম ডক্টর মুজাফর বিন মোহসেন, মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মজিদ সালাফি অত্যন্ত কর্মঠ। রাত্রে কখনো কখনো বাসে যখন রাস্তায় নামে কয়, স্যার আমি এখানেই নেমে যাব। নেমে যাবে কোথায়? নরসিংদীতে। এত রাত্রে যাবে কিভাবে? না স্যার এখানেই, বেশি দেরি হবে না। আচ্ছা, অথচ কালকে বাস একেবারে প্রাইভেট কারে ডক্টর সাহেবের সাথে আসি আর বলি পথ এত দূর কেন? আব্দুল মাজেদ তো বলে এখানেই। রাস্তায় নেমে রাত 1টা না 2টা নিয়ে এসে এখানে পৌঁছার চেষ্টা করে, যে কোনো রিক্সায় চড়েও আসে। কাজে কর্মঠ ছেলে পাওয়া মুশকিল। আপনার যতই বলেন সমালোচনা করে, বাদল ভাই যথেষ্ট জায়গা দিয়েছেন, টাকা পয়সা দেন। এর সাথে হেডমাস্টার সাহেব আছেন, আরো অন্যান্য মাতব্য সাহেবরা যারা আছেন, উপস্থিত লোকজন সুধীরা, তাদের আন্তরিকতার অভাব নেই। দুঃখজনক হলেও সত্য, উভয়ের অনেকের কথা এসেছেন যে এখানে বিরোধিতার মনোভাব বোধহয় কিছুটা প্রকাশ পেয়েছে। ত্রুটি অন্বেষণের পাশ্চাত্যে একটা কথা আছে, লেট দ্য ডগ বার্ক, কারাভ্যান উইল গো অন। কুকুর ভুগতেই থাকবে, ট্রাক চলতেই থাকবে, ওটা থামে না। ওটা কুকুরের স্বভাব। কেউ কিছু খারাপ বলবেন না, ভালো কাজ করবেন। মাঝখান থেকে খামাখা 2-4 জনের মধ্যে খালি সমালোচনার মনোভাব যেখানে যে ওটা আছেই। এগুলাকে ডিঙ্গিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে, সাহস রাখতে হবে, এখলাস রাখতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ এখানে বরকত দিবেন। সম্মানিত উপস্থিতি, সুধীগণ এখানে বক্তব্য রেখেছেন এবং আমাদের বক্তারা বক্তব্য রেখেছেন। যেহেতু আমার সময় কম, আমি নিতেও চাই এই সময়, রাত্রি আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ। তারপর আব্দুল মাজেদ বলছে আচ্ছা কিছু বলেন। আসলে শিক্ষাটা কি? টাঙ্গাইলের আরেকটা পুরুষ এই ফল বিতরণ, ফল মানে তো খাওয়ার ফল না, এটা হলো পরীক্ষার ফল বিতরণ। আচ্ছা, ওখানে বিতরণ লিখেছে। বললাম আমানুল্লাহকে, তুমি কি ফল বিতরণ মানে কি? ফল তো দেখতেছি না তোমার, জানি বিতরণ করবে কি? পরে ফল ঘোষণা বা প্রকাশ। আমি কোনো যে ঠিক করে নাও। সম্মানিত উপস্থিতি, শিক্ষাটা কি ওই নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষা কোথায় থাকে? ব্রেনে না মনে? পঞ্চন্দ্রিয় দিয়ে যেগুলাকে আহরণ করা হয়, আমার এই চোখ, আমার এই কান, আমার এই হাত, আমার এই দৃষ্টিশক্তি, আমার অনুভূতি, যা দিয়ে আমার ভিতরে বিষয়গুলা ঢোকে মনের মধ্যে বা ব্রেনের মধ্যে, সেটাই হলো শিক্ষার বিষয়, জ্ঞানের বিষয়। এখানেই ডক্টর মুজাফর সাহেবরা বলেন সুশিক্ষা আর শিক্ষা আর কুশিক্ষা তিনটা এক বিষয় নয়। শিক্ষা আম বিষয়, তার মধ্যে সুশিক্ষাও আছে, কুশিক্ষাও আছে। খাদ্য একটা সাধারণ বিষয়, সুখাদ্য আছে, কুখাদ্য আছে। আমরা খাচ্ছি কি আর আমরা পান করছি কি আর আমরা শিক্ষা দিচ্ছি কি, শিক্ষা নিচ্ছি কি, এটাই হলো এখন আমাদের আলোচ্য বিষয়। শিক্ষা পরিবর্তনযোগ্য। পাশ্চাত্য অনেক গবেষণা করার পরে দেখলো প্রগতিবাদী শিক্ষা দিবে, দুর্গতিবাদী প্রোগ্রেসিভ শিক্ষা। পরে দেখলো যে প্রোগ্রেসিভ, আমি কি শিক্ষা দেব? ছোট কাল থেকে আমি প্রগতির কি শিখাবো, বিল্ডিং এর কি শিখাবো, আর্কিটেক্টের কি শিখাবো, রাস্তার কি শিখাবো। পরে পাশ্চাত্য ফেল করলো, পরে আবার ফিরে গেল। তাহলে শিক্ষা ব্যবস্থার প্রাইমারি স্টেজে গির্জার হাতেই ছেড়ে দিতে হবে, পাদ্রীরা এটা নিয়ন্ত্রণ করবেন বহু দেশে। কেন সেখানে প্রোগ্রেসিভ কি শিক্ষা দেবে? আমাদের দেশে দীর্ঘ 10টি বছর একটা অর্ধ শিক্ষিত আধা নাস্তিকের হাতে শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছিল। সোজা কথা বলছি আমি, তিনি পার্টির কোনো লোক না, বাহিরের থেকে আগত। তিনি কি দিয়ে গেলেন? খালি ক্যান ক্যান করেন। আমি সাহসিকতা নেই বলছি, লেখাপড়া তেমন কিছুই জানে, অর্ধ শিক্ষিত আধা মূর্খ একটা লোক, 10 বছর শিক্ষামন্ত্রী এই দেশে। অথচ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আওয়ামী ঘরানারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এ কে আজাদ চৌধুরী সাহেব, তিনি হলেন গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান, প্রতিমন্ত্রীর মর্যাদায়। তার সেই বিশ্ববিদ্যালয়ে কি লেখাপড়া তাও আমরা জানতে পারি নাই। অর্ধশিক্ষিত লোকটি 10টা বছর শিক্ষামন্ত্রী, শিক্ষার 12টা বেজে গেছেন। এখন প্রাইমারি স্কুলের ছাত্ররা বলবো কি সৃজনশীল। ওরা সৃজনের কি বোঝে? ওদেরকে সৃজন করতে হয় আস্তে আস্তে, ওদেরকেই শিখাতে হয়। ওদেরকে একটা দিয়ে তারপর সৃজনশীল বাই করো, সৃজনশীল কি বের করবে? বাহুল্য শিক্ষা ব্যবস্থার 12টা বাজে গেছেন আমাদের অর্ধ শিক্ষিত শিক্ষামন্ত্রী গত 10 বছরে। বর্তমানে কথা বলছি না, বর্তমান মহিলা ভালো লেখাপড়া জানেন, দেশ বিদেশের ডিগ্রি তারা আছে। সম্মানিত উপস্থিতি, পাশ্চাত্য ফেল করার পর তারা ফিরে এসেছে আবার ধর্মের গির্জার দিকে। আমরা কোন দিকে ফিরে যাব?
ডক্টর আব্দুল বারীর মতো এত জীবনে যিনি কোনোদিন সেকেন্ড হননি, কমনওয়েলথ বৃত্তি নিয়ে যিনি পিএইচডি নিয়ে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 টার্ম গ্র্যান্টস কমিশন, 2 টার্ম চেয়ারম্যান, 2 টার্ম ভাইস চ্যান্সেলর, তারপরে গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান হলেন। দুর্গতিবাদী প্রোগ্রেসিভরা বলল ইনি তো একেবারে প্রোগ্রেসিভ না, প্রগতিবাদী না, সুতরাং ভাইস চ্যান্সেলর রাখা যাবে না। আন্দোলনের মাধ্যমে তাকে সরিয়ে দিলেন। অথচ 2 টার্ম ভাইস চ্যান্সেলর, 2 টার্ম গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান, সাবেক জমিয়ত আহলেসের প্রেসিডেন্ট ছিলেন তিনি। একটা পয়সা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে কখনো ছিল না, এখনো নেই, কিছু করেনও নাই। সৎ মানুষ, যোগ্য মানুষ, যিনি জীবনে সেকেন্ড হননি, তিনি হয়ে গেলেন আমাদের দেশের তথাকথিত প্রগতিবাদীদের কাছে তিনি হয়ে গেলেন আউটডেটেড। জিয়াউর রহমানকে ধন্যবাদ, তিনি তাকে আরেকটু উপরে তুলে দিলেন, গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান করে দিলেন 2 টার্মের জন্য। শিক্ষা ব্যবস্থা এখন কি প্রোগ্রেসিভ করে 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 শিক্ষা ব্যবস্থাকে নিয়ে গেলেন এই জায়গায়। কারক, সমাস, বিভক্তি, ন্যারেশন, ভয়েস চেঞ্জ ইত্যাদি এখন ক্লাস 5 মধ্যে নিয়ে এসেছে। বাচ্চারা পড়তে পারছে না, তারা বিমর্ষ, তারা আনন্দ পাচ্ছে না পড়াশোনায়। সর্বনাশ করে দিচ্ছেন একটা শিক্ষা ব্যবস্থায়। ছোট কাল থেকেই তাদের শিক্ষার মধ্যে বিরক্তির সৃষ্টি করেছেন। শিক্ষা ব্যবস্থার টোটাল চেঞ্জ আমার কিভাবে করব? হবে না, ধমক দিলে হবে না। আমার দ্বিতীয় মেয়ে এটা ভালো ছাত্রী, যেখানে যায় সেখানে চান্স পায়, সাহসী মেয়ে, ভালো সাবজেক্ট চান্স পেয়েছে বিভিন্ন জায়গায়। বলছে আব্বু আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই শিক্ষা ডিপার্টমেন্টে, আমি ওখানেই করতে বলছি। কি করবি? আমি শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করব। আমি শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে পাশ করা যায়? শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে গেলে ওই নেতা হইতে হয়, নেতা হয়ে যোগ দিতে হয়, তাহলে 10 বছর শিক্ষামন্ত্রী হইতে পারবি, শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে পারবি। জ্ঞান দেয়া, বিদ্যা দেয়া, বুদ্ধি দেয়া চেঞ্জ করা যায় না। কিন্তু আমি ছোট্ট করে একটা কথা বলে যে চেঞ্জ হচ্ছে। হেডমাস্টার সাহেব বলেছেন পরিবর্তন আসছে, মাদ্রাসা ছাত্ররা ভর্তি পরীক্ষা ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে। এবং ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের ছেলেই গতবার আগে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ফার্স্ট হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে পরীক্ষায়। বহু জায়গায় আবার পরিবর্তন আসতেছে, কোরআনের বাণী ছড়ে যাচ্ছে। বিচারপতিরা কোরআন পড়ছেন, আর্মির লোকেরা কোরআন পড়ছেন, তারপরে হেডমাস্টার সাহেবরা কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, তারপরে আপনার আমলারা কোরআন হাদিস পড়ছেন। দেশের তরুণরা, ছাত্ররা, যুবকেরা আমাদের মতো হুজুরদেরকে এখন আর পশ্চাৎপদ মনে করে না। 10, 20, 50 জন আমাদের সাথে সালাম করে, মোসাফা করে। বিশ্ববিদ্যালয়ের ট্যালেন্টেড ছাত্ররা আলহামদুলিল্লাহ তারা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসছে। এভাবেই চেঞ্জ হবে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা এখান থেকে ওখান থেকে যা হচ্ছে সেইটার একটা ব্যাপক ফলাফল আমাদের সামনে আস্তে আস্তে আসা শুরু করেছে। ইনশাল্লাহ এভাবেই পরিবর্তন সাধিত হবে। ওভারনাইট উই ক্যান নট চেঞ্জ এনিথিং। রাতের অন্ধকারে একদিনে আমরা কিছু পরিবর্তন করতে পারবো না। এই জন্য ধৈর্যের সাথে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, মহিলা গার্জেনরা এসেছেন। মায়াল উম্মু মাদ্রাসাতুন ইযা আ'দাত্তাহা আ'দাত্তা শা'বান তাইয়িবাল আরাকি, শায়রুন নীল। ইব্রাহিম, হাফেজ ইব্রাহিমের কবিতা না শৌকির? তুমি তো আরবি, হ্যাঁ, হাফেজ ইব্রাহিমের কবিতা। ওরা আবার আরবি সাহিত্যে এবং ভাষায় ডক্টর, কাজে জিজ্ঞাসা করে জেনে নিলাম কার কবিতা। তিনি বলেছেন মাই হলো প্রধান মাদ্রাসা, মাই হলো প্রথম শিক্ষিকা। মা যদি ভালো হয় তাহলে তুমি, মায়েরা যদি ভালো হয়, উন্নত মানের হয়, শিক্ষিত হয়, গোটা জাতি তুমি উন্নত করে দিতে পারবে। ওই তোমার ওই কি নেপোলিয়ন বোনাপার্টের কথা বলা হয়, গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তুমি আমাকে ভালো মা দাও, আমি তোমাদেরকে ভালো জাতি দিতে পারবো। ওই ভালো মা গঠিত হবে কোথার থেকে? মাকে তো আবার গড়ে উঠতে হবে, মেয়েদের তো মা হবে, তাদেরকে নতুন করে শিক্ষিতা করে তুলতে হবে এখান থেকে। কোরআনের শিক্ষা, আদব, আখলাক, চিন্তা চেতনা দিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে। তারা আরেকটা সংসারে যাবে, সেখানে গিয়ে তারা মা হবে, তাদের সন্তানদেরকে তারা ইসলামিক কায়দা এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। এই জন্য আমাদেরকে আবার নতুন করে অপেক্ষা করতে হচ্ছে। আমরা নেগেটিভ সেন্স আলোচনা করতাম, আমার ছোট ভাইরে বক্তব্য রাখেন, কিন্তু আমরা সেদিকে এগোতে পারি নাই। মেয়েরা শিক্ষা দেবে, শিক্ষা গ্রহণ করবে কেন? শিক্ষা হারাম। হ্যাঁ, বাস্তবতা আছে, তা কোয়ার বিষয়ে তাই যাবে না, কিন্তু পরিস্থিতি যা হলো তাতে আমরা নেগেটিভ সেন্সে বক্তৃতা করার কারণে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে মেয়েরা চলে গেল ইসলামের বিরুদ্ধে, এন্টি ইসলামিক। 20 বছর আগে যখন বিশ্ববিদ্যালয়ে যেতাম দেখতাম যে 80% মেয়ের পর্দা নেই। এখন আবার যখন আমরা পজিটিভ সেন্স এসেছি, নিজেদের বাচ্চাগুলোকে পর্দা সহকারে বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি, এখন যখন বিশ্ববিদ্যালয়ে যাই তখন দেখি যে কম ও বেশি 65% মেয়ে এখন পর্দা করে। আর পজিটিভ সেন্স আসার পরে দেখা যাচ্ছে কমপক্ষে 50% ছাত্র টাকনুর উপরে কাপড় পরে বিশ্ববিদ্যালয়ে। এখন পরিবর্তন,
এটা বক্তৃতা, আলোচনা এবং ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণগুলোকে আমাদের একটু সাইজ করে নিয়ে আসার কারণে এই পর্যন্ত এসেছে আলহামদুলিল্লাহ। এবং পরিমন শোজ দ্য ডে, সকালে সূর্য দেখলে বোঝা যায় যে দিনটা কেমন যেতে পারে। আমরা ভালো অপটিমিস্ট মানুষ, আমরা ইনশাআল্লাহ পজিটিভিটির দিকে যাবে, এটা আমাদের আশা। একটা প্রচলন আছে বাংলায়, আমাদের টাঙ্গাইলের ভাষা, যে কাঁচায় না বাঁকালে বাঁশ, পাকলে ভাঙে টাস টাস। বাঁশকে যদি বেঁকা করতে চান তাহলে কাঁচা অবস্থায় বাঁকা করতে হয়, পাকা অবস্থায় যে কঞ্চি বাঁকা করতে চান কি হবে? ঠাস করে ভেঙে যাবে। শিশুরা কাঁচা, শিশুরা কচি। আপনি যেভাবে তাকে গড়াতে চাবেন, যেভাবে বেঁকা করতে চাবেন, যেভাবে সোজা করতে চাবেন, যেভাবে গড়াতে চাবেন, আপনার তাকে ওইভাবে বাঁকা করতে পারবেন, সোজা করতে পারবেন। কিন্তু একটু যে পাক না হয়ে যায়, মানে সকালে উঠেই বাজে কথা, দৌড়ায়, অমককে ঢেল মারে, অমককে থাপ্পড় মানে, অমককে গালি দেয়, কুপরিবেশের মধ্যে পড়ে যদি সে 10টা বছর কাটিয়ে দেয়, এই বাচ্চা যখন পাকনা কঞ্চি হয়ে যাবে তখন তাকে আপনি আর বাঁকাও করতে পারবেন না, বাঁকা করতে গেলে ভেঙে যাবে। এই যে স্যার বলেছেন যে মাদ্রাসা শিক্ষাকে এই জন্যই বাড়াতে হবে, ছোট কাল থেকেই আপনি তাকে গড়ে তুলতে পারবেন। আলে ইলমু ফিস সিগারে কান নাকশি ফিল হাজারে, ছোট কালে আপনি যে জ্ঞানটা শিশুর মাথায় দিয়ে দেবেন সেটা তার মধ্যে পাথরে খোদাই করা অবস্থার মধ্যে চলে যাবে। কিন্তু এখনই একেবারে দ্রুত ফল পাবেন আশা করা যাবে না। কাজেই আমার বক্তব্য আমি আর বাড়াচ্ছি না, যেহেতু সভাপতি সব রয়েছেন। কাজেই আমরা ছোটকালে যেভাবে পড়াশোনা করেছি, শিশুর মনে প্রশ্ন জাগে, কে করলো, কে বানালো, কে চিন্তা করলো। আব্বু এই হঠাৎ করে একদিন প্রশ্ন করে বসবে, আব্বু এই আকাশ কে বানাইলো? ওই যে ছাদের মধ্যে বুড়ি, ওই যে তারা দেখা যায়, এগুলা কি? আমাদের জবাব এসেছে কবিতার মধ্যে, জানো কি হে শিশু তুমি কাহার দয়ায় সুখে বাস করিতেছ এহেন ধরায়। অন্য কবিতায় পড়েছি, গাছপালা ফুল ফল মেঘবায়ু মাঠ জল ঝর্ণা পাহাড় নদী সাগর গহন, এ আলো এ আধার জীবন মরণ। আমাদের কবিতায় কিন্তু এগুলা পাঠ্য ছিল, ওস্তাদের কদর শিখানো হতো। কাদের নেওয়াজের কবিতা আমাদের পাঠ্য ছিল ওস্তাদের কদর। এখন সেই কবিতার হেডলাইন করেছেন অনুবাদ করে, শিক্ষা গুরুর সম্মান। অনুবাদ করেছেন নিজেরাই। কবির কবিতা হলো ওস্তাদের কদর, ওস্তাদ আরবি শব্দ, কদর আরবি শব্দ। এখন সে কবিতাটা পাঠ্য রয়েছে, অনুবাদ করেছে নিজেরা জালিয়াতি করে, মানে সংস্কৃত ভাষার এই তৎসম তদ্ভব শব্দ নিয়ে এসে আরবিটাকে বিকৃত করে নিজেরাই কবিতার নাম হেডলাইন চেঞ্জ করেছেন। কেন আরবি রাখা যাবে না, কেন ওটা প্রগতিবাদী শব্দ, মানে আউটডেটেড শব্দ, একেবারে অতীত যুগের শব্দ, প্রগতিবাদী শব্দ এনে কবির কবিতাটাকে বিকৃত করেছেন। ওস্তাদের কদরকে শিক্ষাগুরু সম্মান করেছেন। শিক্ষাগুরু ওস্তাদরা নন, গুরু হলো হিন্দুদের। গুরু মানে হলো অগু মানে অন্ধকার, রু মানে হলো আলো। অন্ধকারে যিনি আলো দেন তিনি হলেন গুরু। তারা হলেন আর্য, তারা হলেন আচার্য, তারা হলেন শিক্ষাগুরু। ওস্তাদ এবং শিক্ষাগুরু এক নয়। শিক্ষা না, ওস্তাদের মধ্যে শিক্ষাও আছে, দীক্ষাও আছে। এখানে শুধু আলেফ বে তেসে পড়বে না। প্রথমে এই ছেলেকে পেশাবের বিধান শেখাবে, পায়খানার বিধান শেখাবে, নখ কাটার বিধান শিখাবে, তাদেরকে সালাম দেওয়ার বিধান শেখাবে, ওয়ালাইকুম আসসালাম শেখাবে। এই যে আদব আখলাক সভ্যতা ভদ্রতা নিয়ে তারা গড়ে উঠবে। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদয়ে আনত নয়নে। আমরা ছোট্টকালে পড়েছি বাদশাহ আলমগীরের পুত্র মোহাম্মদ, নাম দেন ওখানে আমি জানি, বাদশাহ আলমগীর সেই পুত্র মোহাম্মদ। সে দেখতেছে বাদশাহ আলমগীর দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে ওস্তাদ যে আমার পুত্রকে কিভাবে শিক্ষা দেন। দেখতেছে যে ওস্তাদ পানি ঢালতেছে, বাদশার পুত্র মোহাম্মদ ওস্তাদের, সে অজু করতেছে, কিন্তু পা ধোয়ার সময় দেখা গেল যে আমার বাদশার পুত্রের পায়ের মধ্যে পানি ঢেলে দিচ্ছে ওস্তাদের, ওস্তাদ নিজের হাতে পাটা ধুচ্ছে। বাদশা দেখে ফেলেছেন। পরে ওস্তাদকে ডাকলেন, ওস্তাদ জি আপনি আমার দরবারে এসে দেখা করবেন। ওস্তাদ তো ভয় পেয়ে গেল, কি ভুল করলাম, বাদশা রেখে আমার গর্দান নেয় কিনা। তারপরে সাহস করে বলল যে ভয় করি না কো, ধারি না কো ধার, মনে আছে মোর বল, বাদশা সুতালে হাদিসের কথা শোনাবো অনর্গল। সেখানে শাস্ত্রের কথা ঢুকানো হয়েছে। এখন ছোটকালে আমরা পড়েছি হাদিসের কথা, আর এখন ঢুকেছে শাস্ত্রের কথা।
মৌলভী সাহেব হিন্দু শাস্ত্র পড়ে নিছে, আর বাদশাহ আলমগীরের মতো এত বড় গোড়া মুসলিম তিনি তার ছেলেকে আচার্যটা কেন শাস্ত্র শিখেছেন। বিকৃতির ধরনটা দেখেন। এখনকার কবিরা এগুলা করছে, লিখতে পারে না 2 লাইন, কবিতা লেখে না, গোড়ার ডিম লেখে, তার কোনো খবর নাই, কাব্যের মধ্যেই পারে না। আমি সে কবিতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, অত জ্ঞানও আমার নেই, কিন্তু বিকৃতির ওস্তাদ। ওখানে আছে বাদশাহ সুধালে হাদিসের কথা শোনাবো অনর্গল, সেখানে লিখেছে বাদশাহ সুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। বর্তমানে শাস্ত্র কোথায় নিয়ে গেছে? উল্টা হয়ে গেছে। তারপরে গেলেন উনি, বলেন যে আমি খুব দুঃখ পেয়েছি ওস্তাদজি। যে কেন? যে আমার পুত্র আপনার পায়ে পানি ঢেলে দিচ্ছিল, কিন্তু ধুয়ে দিল না কো, সে কেন অচরণ, শরীর ব্যথা পাই মনে। আমার পুত্র শুধু আপনার পায়ে পানি ঢেলে দিল, কিন্তু পাটা ধুয়ে দিল না কা, আপনি তো উস্তাদজি। সেই দিন হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। আর আজকালকার ভাড়াটে শিক্ষা প্রতিষ্ঠান, বাদল ভাই দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু বাইরের এখানে খরচা আপনারাই দেন, অধিকাংশ কমার্শিয়াল শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষকদেরকে অপমান করা হয় ছাত্র এবং গার্জেনদের সামনে। টু শব্দ একটু যদি করা হয়, যে একটু ত্রুটি বিচ্যুত নাম্বারে কম বেশি হয়েছে, আগে পিছে হয়েছে, শিক্ষকদের সামনে ছাত্র এবং গার্জেনদের সাথে ধনী প্রতিষ্ঠানের মালিকগুলো অপমান অপদস্থ করেন। কেন? কমার্শিয়াল প্রতিষ্ঠান 12টা বাজিয়ে দিচ্ছেন আপনার দীক্ষার। এগুলা শিক্ষা নয়, এগুলা দীক্ষাও নয়, এগুলা আপনাদের কমার্শিয়াল প্রতিষ্ঠান। আপনার বাদামের ব্যবসা করুন, চামড়ার ব্যবসা করুন, এই সকল কমার্শিয়াল শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষকদেরকে অপমান অপদস্থ করা হয়, ওগুলো বন্ধ করে দেন। জাতিকে আপনার নষ্ট করে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে শিক্ষা হবে, দীক্ষা হবে, আদব হবে, আখলাক হবে, তারাই উন্নত জাতি গঠন করবে। তারা মাদক দ্রব্য সেবন করবে না, তারা মস্তান হবে না, তারা গুরুজনের সাথে বেয়াদবি করবে না, ওস্তাদের সাথে তারা খারাপ আচরণ করবে না ইনশাআল্লাহ। এমনি করে এই দেখেন, প্রধান শিক্ষক সাহেব ডাকলেন একজন খুবই সচিব পর্যায়ের উচ্চ স্তরের অফিসারকে, যে স্যার একটু আসবেন। যে প্রধান শিক্ষকের মর্যাদা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনোয়ার সাহেব খুব সুন্দর সুন্দর কথা টক শোতে আসেন। জীবনে আমার কোনোদিন একজন বড় প্রফেসর হিসাবে কোনোদিন কোনো উচ্চ আসনে আমাকে দাওয়াত দেওয়া হয়নি। একবার দাওয়াত দেওয়া হয়েছিল, তাও আমার একটা সাংবাদিক কাজ ছিল, সাংবাদিক হিসাবে। শিক্ষকের মর্যাদা হলো এরকম। ভাইস চ্যান্সেলরের ঘরে যায় ছাত্র লাফায় পড়ে। ডক্টর আব্দুল বারী সাহেব তার বক্তৃতা করেছিলেন, টিএসসিতে প্রোগ্রাম ছিল ভাইস চ্যান্সেলরদের। তিনি বলেছিলেন যে শিক্ষকদের মর্যাদা এখন আর নাই। আমরা ভাইস চ্যান্সেলর ছাত্রদের ডালের মধ্যে যে লবণ কম হয়, ভাইস চ্যান্সেলর বাড়ি ঘেরাও দেওয়া বলে ডালে লবণ কম হইল কা, ডালে লবণ কম হইল কা, ভাইস চ্যান্সেলর জবাব দাও, না হলে চামড়া তুলে নেব আমরা। শিক্ষকের মর্যাদা এই পর্যায়ে। শিক্ষকের মর্যাদা কোথায়? মর্যাদাগুলো কেড়ে নিয়েছেন। প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে হেডমাস্টার পড়াতেন, হেডমাস্টার সাহেবেরা পড়াতেন, তারাই বিচার আচার করতেন, তারাই সমাজ চালাতেন, আলেমেরা এবং শিক্ষকরা মিলে। এখন একজন টিএন এসে হেডমাস্টারের ঘাড়ে ধরে, একজন সামান্য চেয়ারম্যান যে হেডমাস্টার সাহেবকে অপমান অপদস্থ করে। নানান প্রকার খালি অনুষ্ঠান আর অনুষ্ঠান। এখানে যান, ফুল দাও, মালা দাও, জল দাও, ওঠো, নামো, জবাব দাও, হাজির হও। এই করতে করতে শিক্ষা ব্যবস্থাকে আপনারা অচল করে ফেলেছেন, অতিষ্ঠ করে ফেলেছেন। আর যদি ইনভেলাপ একটা ধরায় না দেওয়া হয়, হেডমাস্টার চাকরি নেই পরের দিন। শিক্ষা ব্যবস্থা, এখান থেকে কি মানুষ পয়দা হবে? কিছুই পয়দা হবে না, ভালো কিছু পয়দা হওয়ার সম্ভাবনা নাই। আমি আর কথা বাড়াচ্ছি না, কিন্তু মাদ্রাসাগুলা, দ্বীনি প্রতিষ্ঠানগুলা, এখান থেকে ধীর স্থির ভাবে বড় বড় ব্যক্তি স্যার ডাকলেন, হেডমাস্টার সাহেব ডাকলেন, স্যারকে একটু আসুন। সচিব মানুষ, স্যার স্যার করতেই হবে, না হলে কোন দিকটা প্যাচ লাগাই দেবে। শিক্ষিত সে হেডমাস্টার, রিটায়ার্ড হেডমাস্টাররাই চেয়ারম্যান হতেন আগের যুগে, আমাদের সময় দেখতাম। এখন সেখানে বালাই আছে নাকি? চেয়ারম্যান হেডমাস্টারকে যদি পোলিং অফিসার বানিয়ে বলা হয়, ভোট কিন্তু আমার বাক্সে জানি পরে হেডমাস্টার সাহেব, না আগামী সপ্তাহে আমি দেখতে চাই না। কি নীতির শিক্ষা দেবেন তিনি? পোলিং এজেন্ট যারা শিক্ষা মাস্টার সাহেব, ভোট যদি আমার বাক্সে না পড়ে, আপনি আমার স্যার, কিন্তু স্যার দেখে কিছু কইলাম না, নাহলে আজকে আপনার গাড্ডা মটকায় দিতাম। আমার নিজের শোনা কথা, আজকের কথা না। হেডমাস্টার সাহেব তার ছাত্র বলছে নির্বাচনে দাঁড়ায়, আপনি আমার স্যার দেখে কিছু কইলাম না, নাহলে আজকে আমাদের কলারের জন্য একটু শেষরাইতাম। আমি নিজে কানে শুনেছি, ছাত্র তার শিক্ষককে বলছে। এইভাবে যে ধ্বংস করে দেন নির্বাচনের নামে, প্রতি হেডমাস্টারের চরিত্র নষ্ট করছেন, শিক্ষকদের চরিত্র নষ্ট করছেন। আপনারা কি করে যাচ্ছেন না এই দেশটাকে?
প্রগতি প্রগতি দুর্গতি সর্বত্র ঘটিয়ে দিয়েছেন। তবে উন্নতির দিকে যাচ্ছে বলে আমার মনে হয় কিছু কিছু ফিরে আসতেছে। দুর্নীতি যদি এইভাবে বাধ্যতামূলক করে দেন রাষ্ট্রীয় ভাবে, এ জাতি গড়ে ওঠা সম্ভবপর নয়। সচিব সাহেবকে ডাকলেন, হেডমাস্টার সাহেব, স্যার এই অবস্থা, আপনার ছেলে কলম চুরি করে খালি ছাত্রদের। উনি ধমক দেয়, বলে তুমি কলম চুরি করো কেন? আমি কি তোমাকে কলম কম দেই? দৈনিক অফিস থেকে আমি ডজন ডজন কলম নিয়ে আসি, তারপরে তোমার এই কলম চুরি করার দরকার কি? হেডমাস্টার সঙ্গে স্যার বুঝতে পেরেছে কারণটা। কেন অফিসে কলম চুরি করার অনেক সুবিধা আছে। সামান্য মিডিয়াম ধরনের অফিসার হলেও কলম টলম প্রচুর দেয়। আমার সঙ্গী সাথীদেরকে দেখেছি ফরেন মিনিস্ট্রির আন্ডারে যখন অনুবাদক করে চাকরি করেছি বাংলাদেশ দূতাবাস রিয়াদে এবং সৌদি দূতাবাসে, কলম এক আধ ডজন দৈনিক নিয়ে গেলে কেউ কিছু বোঝেও না, জানেও না। দেখেছি ভালো ভালো মানুষ কলমগুলো নিয়ে যায়। উনি বলতেছেন যে স্যার আর বলতে হবে না, আর বলতে হবে না, আপনার ছেলের কলম চুরির রহস্য এখন বুঝে ফেলেছি। কেন আপনি অফিস থেকে ওই কাজ করেন, ছেলেগুলা দেখেছে, ওইখান থেকে ওই বিদ্যাটা রপ্ত করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, চিন্তার কোনো কারণ নেই। আমরা অপটিমিস্ট, আশাবাদী মানুষ। ইনশাআল্লাহ এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলা স্যারও আশাবাদ ব্যক্ত করেছেন, আমরা আশাবাদ ব্যক্ত করি। আস্তে আস্তে পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হবে, আস্তে আস্তে দেশ উন্নতির দিকে যাবে, ভালোর দিকে যাবে। সবার জন্য উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।